তো এখানে দেখো তোমাদের একের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগে তোমাদের মোট 5টি প্রশ্ন আছে, প্রত্যেকটির উত্তরের জন্য থাকছে 3 নাম্বার করে। ফার্স্ট কোশ্চেন দেখো, তার চলবার ভঙ্গিটি বড় মজার। কার চলবার ভঙ্গিটি বড় মজার? তার চলার ভঙ্গিটি প্রসঙ্গে প্রাবন্ধিক কি জানিয়েছে? উত্তর দেখো, শিবতোষ মুখোপাধ্যায় রচিত কার দৌড় কদ্দূর রচনাংশ থেকে নেওয়া উদ্ধৃত অংশে অ্যামিবার চলবার ভঙ্গিটি বড় মজার। এককোষী অ্যামিবা তার দেহের খানিক প্রোটোপ্লাজমের সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্ট হয় ক্ষণপদ, আর এই ক্ষণপদের সাহায্যেই প্রোটোপ্লাজমের দিকে সে এগিয়ে যায়। কয়েক মিনিটে তার কয়েক মিলিমিটার পথ মন্থর গতিতে চলাফেরার ভঙ্গিটিকে প্রাবন্ধিক বেশ মজার বলে জানিয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, কার নাম দুন্দুভি কাকে বলে অরণি? এই প্রশ্ন দুটি তোমাকে করা হলে তুমি কি উত্তর দেবে? উত্তরটা দেখো, সুকুমার রায়ের নোট বই কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতাংশটি বা উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। কার নাম দুন্দুভি কাকে বলে অরণি? এই প্রশ্ন দুটি আমাকে করা হলে আমি উত্তর দেব দুন্দুভি শব্দের অর্থ হলো ঢাক, এবং একই সঙ্গে অরণি শব্দের অর্থ হলো চিত্র গাছ বা চকমকি পাথর। নেক্সট কোশ্চেন দেখো, ওই পাহাড়টার নাম জানো? প্রশ্নকর্তা পরিচয় দাও, এবং সেই সঙ্গে প্রশ্ন আছে তিনি কাকে এই প্রশ্ন করেছেন, আর শ্রোতা তার উত্তরে কি জানিয়েছিল? তো উত্তরটা দেখো, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পের উদ্ধৃত প্রশ্নটির কর্তা হলেন বিজ্ঞানী পুরন্দর চৌধুরী। তিনি অর্থাৎ বিজ্ঞানী পুরন্দর চৌধুরী এই প্রশ্নটি করেছেন অসীমাকে। তারপরে যে কোশ্চেনটা ছিল পাঠ কোশ্চেন, শ্রোতা তথা অসীমা তার উত্তরে জানিয়েছে পাহাড়টি হলো মাউন্ট চেম্বারলিন, আর তার পাশে কুয়াশায় ঢাকা হ্রদটি হলো শ্রেভার লেক। এবং নেক্সট কোশ্চেন দেখো, পুলিন বিহারী সেন জনগণমন অধিনায়ক জয় জয় হে গানটির যে রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখেছিলেন, তিনি কি উত্তর দিয়েছিলেন? উত্তরটা দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুলিন বিহারী জনগণমন অধিনায়ক জয় হে এই গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লেখেন, এবং এর উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর জানান সে বছর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল। কবির কোনো এক সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করেন, তাই সেই ভারত ভাগ্যবিধাতার জয় ঘোষণা করতে তিনি গানটি রচনা করেন। নেক্সট কোশ্চেন, ভেসে যায় নামগুলি, কোন নামগুলি কোথায় কেন ভেসে যায়? উত্তরটা দেখো, কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতার উদ্ধৃত অংশে যেসব ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করে নিজেদের নাম অক্ষয় রাখতে চেয়েছে, তাদের নামগুলির কথা এখানে বলা হয়েছে। তাদের নামগুলি কালের স্রোতে ভেসে গেছে। পরের পার্ট যেটা ছিল, সাম্রাজ্যবাদী শাসকের দল ক্ষমতার দম্ভ প্রকাশ করতে বিশাল বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করেছে, এতে মানুষের কোনো উপকার না হওয়ায় মানুষের মনে তাদের কোনো জায়গা হয়নি, তাই কালের নিয়মে সেই স্মৃতিসৌধগুলি ধ্বংসের সাথে সাথে তাদের নামগুলি ভেসে গেছে। তো এই হচ্ছে তোমাদের একের দাগের যে 5টা কোশ্চেন ছিল সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। এবার 2 দাগে দেখো কি বলেছে, নির্দেশ অনুসারে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1-এ বলেছে বাক্য প্রয়োগ করো। তো বাক্য প্রয়োগ কিভাবে করতে হবে দেখো, ঝিরঝির। তো ঝিরঝির থেকে তোমরা যে কোনো বাক্য লিখতে পারো। সারাদিন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, চাইলে তোমরা অন্য কিছু এখানে বাক্য গঠন করতে পারো। টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। তারপর থাকছে খিলখিল, মেয়েটি খিলখিল করে হেসে উঠল। নেক্সট পার্টে যেটা আছে দেখো, বলেছে নিচের বাক্যগুলিতে শব্দদ্বৈতগুলির প্রয়োগ বৈশিষ্ট্য লেখো। তো ফার্স্ট যেটা আছে দেখো, ঠেলাঠেলির মধ্যে না যাওয়াই ভালো। আলোচ্য বাক্যে ঠেলাঠেলি এখানে শব্দদ্বৈতটির মধ্য দিয়ে এখানে বলা হচ্ছে অস্বাচ্ছন্দ্য অর্থ প্রকাশিত হয়েছে। কেমন? তারপর থাকছে দেখো, দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। প্রদত্ত বাক্যে দেখতে দেখতে এই যে শব্দদ্বৈতটি দ্রুততা বা তাৎক্ষণিক অর্থে প্রয়োগ করা হয়েছে। দেখো এখানে একের দাগে বলেছে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত? তো এখানে দেখো ক খ গ ঘ, তো এদের মধ্যে সঠিক উত্তর নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, অন্য কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে অপশন ঘ, অর্থাৎ 200 বছর। পরের কোশ্চেন, কোকনদ হলো, তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ, অর্থাৎ রক্তপদ্ম। পরের কোশ্চেন, এখানে বলা হয়েছে যে পাখি সব করে রব রাতি পোহাইল কবিতাটির রচয়িতা কে?
তো উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের কোশ্চেন দেখো, শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজি পরিচয় বীরভূমে। পরের কোশ্চেন, খোকনের বাড়ির সামনেই ছিল একটি নারকেল গাছ। পরেরটা দেখো, তোমাদের দুইয়ের দাগে এখানে বলেছে খুব সংক্ষেপে উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার উত্তরের জন্য থাকবে তোমাদের 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন দেখো, তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? উত্তরটা দেখো, প্রশ্নে উদ্ধৃত প্রশ্নসূচক বাক্যটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্পের পাগলা গণেশকে করা হয়েছিল। আর এই প্রশ্নের উত্তরে শ্রোতা অর্থাৎ পাগলা গণেশ বলেন, আকাশ শুনছে, বাতাস শুনছে এবং প্রকৃতি শুনছে, কাগজের লেখা কবিতা ভাসিয়ে দিচ্ছি বাতাসে, যদি কেউ কুড়িয়ে পায় আর সেটা পড়তে আগ্রহ প্রকাশ করে তাহলে পড়বে। পরের কোশ্চেন, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, এই উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে? মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে প্রশ্নে উদ্ধৃত মাই নেটিভ ল্যান্ড অংশটুকু নেওয়া হয়েছে। পরের কোশ্চেন, 21-এর কবিতায় কবি কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে? উত্তর, আশরাফ সিদ্দিকী 21-এর কবিতা নামক কবিতায় পাখি সব করে রব, মাতৃভূমি বাংলাদেশ, ভাটিয়ালি জারি সারি, এমনকি ছোটবেলার মায়ের মুখে শোনা নানান গানের কলি প্রভৃতি সুরের প্রসঙ্গ রয়েছে। পরের কোশ্চেন, অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি, আমার সৌভাগ্য কার স্মৃতিচারণায় কথক একথা বলেছে? উত্তর, রামকিঙ্কর বেইজের আত্মকথা নামক গল্পের গল্পকথক নন্দলাল বসু স্মৃতিচারণায় প্রশ্নে উদ্ধৃত বাক্যটি বলেছেন। পরের কোশ্চেন, খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হলো? বিখ্যাত গল্পকার বনফুলের লেখা খোকনের প্রথম ছবি নামক গল্পে খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু বললেন, খোকনের সব ছবি নকল করা, তার নিজের কোনো ছবি নেই, অর্থাৎ সে যা দেখে সেটাই এঁকেছে, নিজে থেকে কিছু আঁকেনি। একথা শুনে খোকন অবাক হয়ে গিয়েছিল। পরের কোশ্চেন, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা বলে মনে হয়েছিল? উত্তর, এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে, একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না? কি আর হবে? সাইবেরিয়ায় বড় জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে। অসীমা হেসে ফেলে বলল, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? এত বড় লেক কি শুকিয়ে ফেলা যায়? পরের কোশ্চেন, জেমস এইচ কাজিন্স কে ছিলেন? উত্তর, 1911 খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে অর্থাৎ 1919 সালে তিনি দক্ষিণ ভারতে পরিক্রমায় বেরিয়েছিলেন। সেখানে থিওসফিক্যাল কলেজের একজন অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন জেমস এইচ কাজিন্স। পরের কোশ্চেন দেখো, এ ছবি আমি পরেও দেখেছি, কোন দৃশ্য বর্ণনা প্রসঙ্গে একথা এসেছে? উত্তর, মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে কাজী নজরুল গাইছেন, এ ছবি আমি পরেও দেখেছি, এখানে এই দৃশ্যপটের কথা বলা হয়েছে। পরের কোশ্চেন, তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন? কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবির মনে হয়? উত্তর, বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কামিনী রায় প্রণীত স্মৃতিচিহ্ন নামাঙ্কিত কবিতায় যারা মনে করে বিশাল অট্টালিকা তৈরির মধ্য দিয়ে নিজের নাম এই ধরনের বুকে রেখে যাবেন, তারা ভুল করেছে। কেননা আর্থিক সমৃদ্ধির কারণে কোনো মানুষ পৃথিবীতে নিজের নাম স্থায়ী করে রাখবেন, এটা আদৌ সম্ভব নয়, তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ থাকবে না। পরের কোশ্চেন তোমাদের বলেছে, নীরব এখানে অমর কিষানপাড়াকে অমর বলা হয়েছে কেন? উদ্ধৃত কবিতাংশটি গৃহীত হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য প্রণীত চিরদিনের কবিতা থেকে। কিষানপাড়া প্রকৃতি এবং মানুষের জীবন শান্ত, কোনো রকম ব্যস্ততা সেখানে নেই কোনো কোলাহল। দুর্ভিক্ষের পরও কিষানপাড়ায় মানুষ আবার কাজের মধ্য দিয়ে জেগে উঠে নিজ পেশায় কাজ করে চলেছে। দুর্ভিক্ষের হতাশা বা বিপন্নতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না, তাই কিষানপাড়াকে কবি অমর বলেছেন। পরে তোমাদের 3 দাগে দেখো, এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, জীবন কিভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন? উত্তর, বিখ্যাত কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমগ্র কবিতাতেই ছন্দের প্রতি মনোযোগ দেওয়ার কথা বলেছেন।
কবির মতে পরিবেশে অহরহ ঘটে চলেছে কোনো না কোনো ঘটনা, কোনটি প্রাকৃতিক আবার কোনোটি যান্ত্রিক, কিন্তু প্রতিটি ঘটনারই রয়েছে নির্দিষ্ট ছন্দ। সঠিকভাবে আমরা মনোনিবেশ করতে পারি না, তাই আমাদের জীবনে প্রকৃত আনন্দ থাকে না। একাগ্র চিত্তে কান পেতে পরিবেশের ছন্দ বুঝতে পারলে কবির মতে আমাদের জীবনটা আনন্দে পরিপূর্ণ অর্থাৎ পদ্যময় হয়ে উঠবে। পরের কোশ্চেন, কুতুব মিনারের কথা রচনাংশ অনুসারে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বৈশিষ্ট্য বা বিশিষ্টতা আলোচনা করো। কুতুব মিনারের পূর্ববর্তীকালীন অন্য কোনো মিনার নিদর্শন শুধু এদেশে নয়, ইরান তুরানেও নেই। এটি সম্রাট কুতুবউদ্দিন আইবক নির্মিত এক বিজয় স্তম্ভ। কুতুব পাঁচতলার মিনার, প্রথম তলায় আছে প্রথম তলায় আছে বাঁশি ও কোণ এর নকশা, এবং কুতুবের দ্বিতীয় তলায় আছে শুধু বাঁশি আর তৃতীয় তলায় শুধু কোণের নকশা। চতুর্থ আর পঞ্চম তলাতে কি ছিল তা জানা সম্ভব নয়, কারণ তা বজ্রাঘাতে ভেঙে গিয়েছিল। মিনারটির গায়ে কারুকার্য অতি অদ্ভুত। সমস্ত মিনারটিকে কোমর বন্ধনের মতো ঘিরে রয়েছে সারি সারি লতাপাতা, ফুলের মালা এবং চক্রের নকশা, আর দেওয়ালে আরবি লেখার সারি। গোটা মিনারটি পরিকল্পনা মুসলমানদের, আর যাবতীয় কারুকার্য রয়েছে হিন্দুরা। কুতুব মিনারেটগুলি অপ্রতিদ্বন্দ্বী। এবার পরের কোশ্চেন দেখো, তোমাদের এখানে কি বলেছে, 4 দাগে বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম প্রশ্ন, খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো? উত্তর, বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করতো সেই সব আদিবাসীদের ভাষার যে সব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় খাঁটি দেশি শব্দ। পরের কোশ্চেন, তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে? উত্তর, বাংলা ভাষা গঠনের সময় প্রকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে, অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত বা অপভ্রংশে ব্যবহৃত হয়েছিল, পরে আবার প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ, আর এভাবেই তদ্ভব শব্দ গড়ে উঠেছে। পরের কোশ্চেন, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দিতে হবে। তো দেখো, জ্যোৎস্না, গ্রেটার দেন জ্যোৎস্না, এবং কমা দিয়ে দেখতে পাচ্ছ শ্রদ্ধা, শ্রাদ্ধ, এটা শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ। তো এইভাবে তোমাদের কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে। দেখো, গৃহিণী, গিন্নি, বৈষ্ণবত থেকে বৈষ্ণব, কুৎসিত থেকে কুৎসিত। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, বাঙালি পদবী ইংরেজি ধরনের উচ্চারণ হর্ষস্বর চিহ্ন হবে, এরকম উদাহরণ। তো বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হর্ষস্বর চিহ্ন হবে, উদাহরণ হলো গাঙ্গুলি এখানে দীর্ঘকার হবে না, এবং চ্যাটার্জি, যেটা চ্যাটার্জি দীর্ঘকার হবে না। ঠিক আছে, বানানগুলো দেখবে। এরপরে দাগে দেখো, তোমাদের বলেছে তদ্ভব অর্থ তৎসম শব্দের মধ্যে পার্থক্য লেখো উদাহরণ দিয়ে। উত্তর দেখো, বেশ কিছু সংস্কৃত শব্দ প্রকৃত বা অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। উদাহরণস্বরূপ দেখো, এখানে হস্ত থেকে হত, সেখান থেকে হাত। এখানে হস্ত সংস্কৃত শব্দ, হত প্রকৃত শব্দ, এবং বাংলায় যেটা হাত হয়েছে। ঠিক আছে। এরপরে দেখো দ্বিতীয় পার্ট, অপরদিকে অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে। অর্ধ তৎসম শব্দের উদাহরণ দেখো, জ্যোৎস্না, ছেরাদ্দ, এবং গিন্নি, বৈষ্ণব, কুৎসিত ইত্যাদি। এই শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না এবং শ্রাদ্ধ গৃহিণী। ঠিক আছে। বৈষ্ণব এছাড়া কুৎসিত শব্দ থেকে আগত হয়েছে। পরের দাগে তোমাদের দেখো, এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথমে দেখো, রি এবং র মূর্ধন্য এই 3টি বর্ণের পরের শব্দের মধ্যে দন্তেন্য এবং মূর্ধন্যয় প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দিতে হবে। তো দেখো, ঋণ, বর্ণ, স্মরণ, বরণ, তীর্ণ, শীর্ণ এবং ঘৃণা। শীর্ণর পর একটা কমা দেবে। ঠিক আছে, ইত্যাদি। পরেরটা দেখো, পিতৃ এবং মাতৃ শব্দের সঙ্গে শস্য শব্দের যোগ হলে শস্য শব্দের প্রথম হয় অঞ্জ, এবং উদাহরণ দিতে হবে। তো দেখো, এখানে কতগুলো দেওয়া আছে। মাতুশ্বাসা বা মাতৃশ্বাসা, ও এখানে ব্র্যাকেটে দেওয়া আছে মাতু বিসর্গ যুক্ত দন্তস্বয় বা দন্তস্ব হসন্ত, ওদের মাতৃযুক্ত দন্তস্বয় বা দন্তস্ব হসন্ত, এবং এর বাংলা অর্থ হচ্ছে যে মায়ের ভাগিনী, এটা অন্ত্যস্ত অ হবে। ঠিক আছে, ময়াকার অন্ত্যস্ত এইকার হবে। ঠিক আছে, মায়ের ভগিনী মাসি, এবং কমাদি আছে মাসি। তারপরটা দেখো, পিতৃশ্বাসা থেকে পিতৃযুক্ত শস্যা, এর বাংলা অর্থ হলো বাবার ভাই, কাকু এবং জেঠু। পরেরটা দেখো, ভাব প্রকাশক ধনাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো। উত্তর, কনকনে শীত আমি একদম পছন্দ করি না। এখানে কনকনে হলো ভাব প্রকাশের ধনাত্মক শব্দ।
পরে শূন্যস্থান পূরণ করতে বলেছে, তো দেখো এখানে ড্যাশ দেওয়া আছে এবং তি থেকে তেতো, এবং এইখানটাতে যেটা বসবে সেটা হচ্ছে তিক্ত, ঠিক আছে, তয়সি কয়ত তিক্ত। পরেরটা দেখো বানান সংশোধন করতে হবে, পুরস্কার, তো এখান থেকে পুরস্কার এবং পুরস্কার হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে পত্র রচনা বলেছে যে তোমার অঞ্চলে একটা পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটা আবেদনপত্র দিতে হবে। তো উত্তরটা দেখো, প্রতি ব্লক উন্নয়ন আধিকারিক তারপর দেবে যে তোমাদের ব্লকের নাম এবং স্থান, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের জায়গা ওখানে যে ব্লক, ঠিক আছে, সেই ব্লকের নাম এবং কোন স্থানে আছে কমা দিয়ে সেই স্থানটার নাম লিখে দেবে এবং বিষয় হিসাবে হেডিং করবে পাঠাগার স্থাপনের জন্য আবেদন। মহাশয়, আপনার নিকট এই যে শূন্যস্থান দেখতে পাচ্ছ, এই শূন্যস্থানে তোমাদের গ্রামের নাম দেবে, ঠিক আছে, তোমাদের গ্রামের নাম এই শূন্যস্থানটাতে। তো যাই হোক, গ্রামবাসীর পক্ষ থেকে আমি আপনাকে জানাতে চাই যে আমাদের গ্রামে প্রায় 10,000 লোক বসবাস করে। শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান চর্চা আমাদের গ্রাম খুবই পিছিয়ে পড়ছে। তো সেই সঙ্গে গরিব ও দুস্থ পরিবারের স্কুল পড়ুয়ারা অর্থের অভাবে উপযুক্ত বই কিনতে পারে না। তাই এখানে একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা করলে এখানকার মানুষজন ও ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বাধিত করিবেন। এবার এখানে নিবেদনতে তোমার নাম, এখানটাতে তোমার নাম দেবে, যাই হোক এই লেখাটা এখানে চলে গিয়েছে, এখানে আসবে না, এখানে তোমার নাম লিখবে এবং তারিখ দেবে, স্থান দেবে, তারপর এখানে নাম দেবে, ঠিক আছে। তো এখানে নাম বলতে দেখো এখানে তোমাদের গ্রামবাসী কিন্তু বেশ কিছু তুমি নিজেই 2-5 জনের নাম দিয়ে দেবে, ঠিক আছে, কারণ পাঠাগারের জন্য তোমাদের গ্রাম অর্থাৎ তোমাদের গ্রাম থেকেই এটা আবেদন করা হচ্ছে, তুমি লিখছো, তো সেই হিসাবে এখানে এইভাবে নামগুলো লিখে দেবে নিচে বেশ কিছু।